আরোহী এবং অরিত্র একই সঙ্গে একই কলেজে পড়াশোনা করত। আরোহী তার বাবা মার সাথে ইউএসএ তে সেটেল, তার জন্ম এখানেই হয়েছে। কিন্তু অরিত্র 3 বছর আগে বিদেশে এসেছে। গ্রামে তার বাবা মা এবং আত্মীয় স্বজন আছে। এই 3 বছর আরোহী এবং অরিত্র একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটায়। পড়াশোনা শেষে তারা দুজনেই ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যায়। ধীরে ধীরে তারা একে অপরের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ দেখা শুরু করে। এমনই একদিন আরোহী অরিত্রকে বলে, অরিত্র, আজ রাতে তুমি আমাদের বাড়িতে ডিনারে যাবে। মা অনেক করে বলে দিয়েছে, তুমি যেন অবশ্যই যাও। তাই নাকি? সত্যি করে বলো তো, প্ল্যানটা কি? ডিনারে ডেকে কি বিয়ে টিয়ের কথা হবে নাকি? তুমি একেবারে ঠিক ধরেছো অরিত্র। আমার মা বাবা যখন জানতে পারে যে আমি একজন ইন্ডিয়ান ছেলেকে পছন্দ করি, তখন তারা খুবই খুশি হয়। আর ওনারা তোমার সঙ্গে কথা বলার জন্য খুবই ইন্টারেস্টেড। আমার বাবা মা দুজনেই খুবই ফ্র্যাঙ্ক জানো। মাকে তো তুমি আগেই দেখেছো। আজ বাবার সঙ্গে আলাপ পরিচয় করে নেবে, কেমন? ওসব তো ঠিক আছে আরোহী, কিন্তু আমি তো বাড়িতে কাউকে আমাদের ব্যাপারটা বলা হয়নি। আমাকে তো একবার বাড়িতে জানাতে হবে, তারপরই তো আমি তোমাদের বাড়িতে যেতে পারবো। আরে বাবা, আজকে দেখা করে নাও, পরে কোনো একদিন বাড়িতে জানিয়ে দেবে। আরে এটা এমন কি ব্যাপার? দেখো আরোহী, তুমি ওখানে জন্মেছো, ওখানে বড় হয়েছো, তোমার ফ্যামিলি এমনিতেই অনেক বেশি আপডেটেড। কিন্তু আমার বাবা মা গ্রামে থাকে, ওরা বেশি আপডেটেড না। তারা যদি জানতে পারে যে আমি তাদেরকে না জানিয়ে তোমার বাবা মার সঙ্গে দেখা করেছি, তাহলে তারা খুব কষ্ট পাবে। আর আমি তাদেরকে এভাবে কষ্ট দিতে পারবো না। এর মানে কি? যদি তোমার বাবা মা আমাদের রিলেশনটাকে মেনে না নেয়, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে না? তুমি কেন এত নেগেটিভ চিন্তা ভাবনা করছো বলো তো? আমার বাবা মা এমনিতে আমাকে খুব ভালোবাসে। তাদেরকে একটু যদি বুঝিয়ে বলি, তাহলে তারা রাজি হয়ে যাবে। এসব নিয়ে তুমি টেনশন করো না। ওদেরকে একবার রাজি করালে ওরা গ্রামে ডেকে নেবে, আর ওখানে আমাদের ধুমধাম করে বিয়ে হবে। তাই নাকি? সত্যি সত্যি যদি ওনারা এত ভালো হন, তাহলে তো আমি তোমার সঙ্গে গ্রামেই চলে যাব, আর ওখানেই ওদের সঙ্গে থাকবো। সন্ধ্যাবেলা আরোহী তার বাবা মার সঙ্গে বসে বসে গল্প করছিল। ঠিক এমন সময় তার মা আভা দেবী বলেন, আরোহী, তোর কি মনে হয় অরিত্র সত্যি সত্যি তোকে বিয়ে করবে তো? ও যদি তোকে সত্যিই ভালোবাসতো, তাহলে কি এভাবে এখানে আসতে বারণ করতো? মা, আমি তো তোমাকে বললাম ও আগে নিজের বাবা মার সঙ্গে কথা বলবে, তারপর তোমাদের সঙ্গে কথা বলবে। গ্রাম থেকে আসা ছেলেগুলো এইরকমই হয়। ওরা এখানে প্রেম ভালোবাসার রিলেশনে জড়িয়ে যায়, কিন্তু বাড়িতে গিয়ে গ্রামের মেয়েকে বিয়ে করে নেয়। ওরা নিজেদের বাবা মাকে কষ্ট দেয় না, তাই ওনাদের ইচ্ছাতেই লাইফ পার্টনার চুজ করে। বাবা, অরিত্র মোটেও এরকম নয়। আর মা, তুমি তো অরিত্রের সঙ্গে কথা বলেছো, তোমার কি কখনো মনে হয়েছে যে অরিত্র আমাকে চিট করছে? ও খুবই ভালো ছেলে। তুমি জানো, এতদিন আমি অরিত্রকে কতবার একসঙ্গে থাকার কথা বলেছি, কিন্তু ও তো রাজিই হয়নি। একটা ভদ্র ছেলে না হলে ওকে এই সুযোগ হাতছাড়া করতো? দেখা যাক, এখন তো ভালোই মনে হচ্ছে, তবে পরে সবটা জানা যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এত বেশি এসব নিয়ে চিন্তা করছি কেন? সবসময় পজিটিভ থাকা ভালো, কি বল মা? ইয়েস মাই ডিয়ার মাদার, এবার আমার জন্য একটু স্পাইসি স্যুপ করে আনো তো, অনেক খিদে পেয়েছে। এদিকে গ্রামে অরিত্রের মা বিদিশা দেবী তার স্বামী মোহনবাবুকে বলেন, কি গো, অরিত্রের সাথে তোমার কথা হলো? কবে আসবে কিছু বলেছে? হ্যাঁ, কথা তো হয়েছে, তবে কবে আসবে এ ব্যাপারে কোনো কিছুই বলেনি। বলছিল যে আমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। 3 বছর হয়ে গেল ছেলেটা বিদেশে গেছে, এখনো ফেরার নাম করছে না। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো তো, কোনো বিদেশি মেমের পাল্লাই পড়েছে কিনা। সেজন্যই তো বাবা মাকে ভুলে সেখানে বসে আছে। হ্যাঁ গো, কোথাও বিয়ে করে নিয়ে বউকে লুকিয়ে রাখেনি তো? এই জন্যই হয়তো বলছে গুরুত্বপূর্ণ কথা আছে। এসব তুমি কি বলছো? আমার ছেলেকে আমি খুব ভালোভাবেই চিনি। ও আমাকে কিছু না জানিয়ে এসব কাজ করবেই না। হয়তো কোনো ভালো চাকরিও পেয়েছে, ভালো কাজকর্মের সুযোগও পেয়েছে, বা কাজেরও কোনো খবর দেবে। তুমি শুধু শুধু উল্টোপাল্টা চিন্তা ভাবনা করো না। কি জানি বাবা, ছেলেটা কি করছে না করছে। আমি তো মা, তাই আমার চিন্তা হয় বুঝলে। তুমি ওকে আরেকবার ফোন করে কিছুদিনের জন্য এখানে আসতে বলো না। ওকে দেখার জন্য না মনটা খুব চটপট করছে। ঠিক আছে ঠিক আছে, এবারে তুমি যাও, ফোন করলে আসতে বলে দেবো। অফিস থেকে ফেরার পথে অরিত্র আরোহীর সঙ্গে দেখা করে। তারা একটি রেস্টুরেন্টে বসে বেশ কিছুক্ষণ সময় কাটায়। আরোহী অরিত্রকে জিজ্ঞাসা করে, অরিত্র, তুমি তোমার বাড়িতে আমাদের কথা বলেছো তো? কি বললেন তোমার বাবা? আরোহী, আমি বাবা মাকে এখনো কিছু বলে উঠতে পারিনি। আসলে ফোনেতে তোমার ব্যাপারে এসব বলা আমার ঠিক মনে হলো না। আমি তো নেক্সট উইক ইন্ডিয়ায় যাচ্ছি, বাড়িতে গিয়ে সবাইকে বলতে হবে। তুমি ইন্ডিয়া যাবে? আমাকে এখানে একা ফেলে? কতদিনের জন্য যাবে তুমি, আর কবে ফিরে আসবে? আরে বাবা, তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি কি শুধু শুধু বেড়াতে যাচ্ছি? আমি তো আমাদের বিয়ের কথা বলতেই যাচ্ছি। ওখানে 25-26 দিন থাকবো, তারপরেই তো ফিরে আসবো। তুমি বেকার অত টেনশন করো না তো।
ঠিক আছে, আমায় কিন্তু সবসময় ফোনে আপডেট দিতে থাকবে, মনে থাকে যেন। হ্যাঁ রে বাবা, মনে থাকবে। এক সপ্তাহ পরে অরিত্র তার বাবা মার সাথে দেখা করতে ইন্ডিয়া চলে যায়। এদিকে আরোহী প্রত্যেকটা মুহূর্ত অরিত্রের ফোনের অপেক্ষা করতে থাকে। একসময় অস্থির হয়ে বলে, 4 ঘন্টা হয়ে গেল, অরিত্র বাড়ি পৌঁছেছে, কিন্তু দেখো এখনো পর্যন্ত আমাকে একটাও কল করলো না। কি যে করছে কে জানে। উফ, তুই এত অস্থির কেন বলতো? আর এসব কি? এরকম গ্রামের মেয়েদের মতো সারাক্ষণ ফোন নিয়ে খবরদারি করছিস কেন? গিভ হিম সাম স্পেস বেবি। ওর যখন সময় হবে ও তোকে ফোন করে নেবে। সবসময় এরকম পিঁপড়ের মতো আটকে থাকলে ও বিরক্ত হবে না? মা, তুমি কেন শুধু শুধু এরকম বলছো বলো তো? তুমি জানো না আমার কত টেনশন হচ্ছে। এইসব ফালতু টেনশন ছেড়ে নিজের কাজে ফোকাস করো। সারাদিনে কত কি করার আছে সেগুলো করো। ও সময় হলে তোমাকে সব জানাবে। এদিকে অরিত্র গ্রামের বাড়িতে গিয়ে বাবা মা আত্মীয় স্বজন সবার সঙ্গে গল্প করতে মেতে ওঠে। দেখতে দেখতে প্রতিবেশীরাও আসে। আশেপাশের বাচ্চা ছেলেরা তার কাছে এসে পড়াশোনা বুঝে নিত। তার বয়সী বা তার থেকে ছোট ছেলে মেয়েরা তার কাছে এসে বিদেশে কিভাবে সেটেল হতে হয়, জব অফার কি আছে, এসব বিষয়ে কথাবার্তা বলতো। এভাবেই অরিত্র দিন রাত তাদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়ে। সেজন্য সে আরোহীকে ফোন করার সময় পায় না। কয়েকদিন ছাড়া ছাড়া 1-2 মিনিটের জন্য কথা হতো। এরকম ভাবেই কিছুদিন কেটে যায়। একদিন আরোহী অরিত্রকে বলে, অরিত্র, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে জেনে শুনে ইগনোর করছো? আমি দিনে কতবার তোমায় ফোন করি, তুমি সারাদিন আমার কলের কোনো জবাব দাও না, এমনকি আমাকে মেসেজ পর্যন্তও করো না। রাত্রেবেলা হয় 1 মিনিট বা 2 মিনিট কথা বলে রেখে দাও। এসব কি হচ্ছে অরিত্র? আর ওই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা ইউএস না, সবার বেডরুম আলাদা আলাদা না। একটা বেডরুমে 3-4 জন করে ঘুমায়। এখানে সকলে আশেপাশেই থাকে, খাওয়া ঘুম সবকিছুই শেয়ার হয়। এই মুহূর্তে আমি তোমার সঙ্গে কি করে কথা বলতে পারি বলো তো? তোমাকে তো এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো, তুমি আঙ্কেল আন্টিকে আমাদের কথাটা জানিয়েছো? কিছু কথা এগিয়েছে? না রুহি, আসলে বাড়িতে সবসময় আত্মীয় স্বজনের ভিড় থাকে, আমি বাবা মাকে আলাদা পাচ্ছিই না। তবে 2-3 দিনের মধ্যে আমি আমাদের ব্যাপারটা বলবো। আমি তো একটু সুযোগ খুঁজছি, আমার মাথায় সবকিছুই আছে, তুমি চিন্তা করো না তো। চিন্তা তো একটু হয় বলো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার খেয়াল রাখবে। আর শোনো, টাইম মতো খাওয়া দাওয়া করবে, আর আমাকে প্লিজ ফোন করতে ভুলবে না। আর মাত্র 1 সপ্তাহ পরেই আমি ফিরে যাচ্ছি, তাই তোমার এত চিন্তা করার কোনো লাভ নেই, তুমি শুধু খেয়াল রাখো। বাই। অরিত্র ফোন রেখে দেয়। আরোহী অরিত্রের জন্য অপেক্ষা করে, কিন্তু 1 সপ্তাহ তো অনেক দূর। আরো 15 দিন কেটে যায়, তাও অরিত্র ফেরে না। আরোহী চিন্তিত হয়ে তার মাকে বলে, মা, অরিত্র বলেছিল ইন্ডিয়াতে 25 দিন থাকবে, এখন 40 ডেজ হয়ে গেছে, তাও ফিরছে না। পরশুদিন আমাকে বললো ওর বাবার নাকি খুব শরীর খারাপ, তাই আরো কয়েকদিন ওখানে থাকবে। আমার তো মাথায় কিচ্ছু আসছে না মা। আরে বাবা, এটা মাথায় না আসার মতো কি আছে? ওর বাবার শরীর খারাপ, সেজন্য কিছুদিন ওখানে থাকবে। যদি তোর বাবার শরীর খারাপ হতো তাহলে কি তুই তোর বাবাকে ছেড়ে চলে যেতে পারতিস? এটা তো একটা সিম্পল ব্যাপার, এখানে তো তোর খারাপ লাগার কিছু নেই। আসলে সেটা কথা নয় মা, অরিত্র এখনো বাড়িতে আমাদের ব্যাপারে বলেনি, আমি সেই জন্য খুব টেনশন করছি। ওর বাড়ি থেকে যদি সত্যি সত্যি না রাজি হয়, তখন বাংলা সিনেমায় দেখেছি ছেলে গ্রামের বাড়িতে গেলে বাবা মা জোর করে একটা গ্রাম্য মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। ওরা আমার মতো বিদেশে থাকা মেয়েদেরকে একেবারে পছন্দ করে না। তখনকার ব্যাপার তখন দেখা যাবে। বাড়িতে যদি নারাজি হয় তাতে কোনো সমস্যা নেই। অরিত্র ফিরে এলে তোরা বিয়ে করে নিস, তারপর কয়েক বছর পর গ্রামের বাড়িতে গিয়ে নাতি নাতনির মুখ দেখলেই ব্যাস, তখন দাদু দিদার রাগ কোলে একেবারে জল। এটাও তো বাংলা সিনেমায় দেখেছিস নাকি? হ্যাঁ মা, এরকমও তো দেখেছি। ব্যাস ঠিক আছে, তাহলে আর কোনো চিন্তা নয়। এবার চুপচাপ একটু শান্ত হয়ে থাকতো। আর শোন, তুই বারবার এরকম ভাবে অরিত্রকে ফোন করিস না মা, এতে করে ও আরো বিরক্ত হবে। আমার কথা ভালো করে মাথায় ঢোকা, যা ভাগ্যে আছে তোর জন্য যেটা ভালো সেটাই তোর সঙ্গে হবে। তুই তার জন্য যতই চেষ্টা করিস আর যতই পাগলামো করিস, কিছুতেই কিছু হবে না। আমি বুঝতে পারছি না মা, তুমি কি বলার চেষ্টা করছো। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমি অরিত্রকে কল করব না, আমি ওকে ওর স্পেস দেব। ও যখন সুবিধা তখনই আমাকে ফোন করবে, আমি শুধু ওর অপেক্ষা করব। দ্যাটস লাইক এ গুড গার্ল। বন্ধুরা, এরপর কি হবে? অরিত্র কি দেশ থেকে ফিরে আসবে, নাকি সত্যি সত্যি তার দেশে বিয়ে হয়ে যাবে? এদিকে আরোহীর কি হবে? এই সমস্ত কিছু জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। এটা ছিল মাধবপুর হাই স্কুলের ঘটনা, যেখানে ওই স্কুলের শিক্ষিকা প্রতিমা ম্যাডাম আজ স্কুলে অ্যাবসেন্স ছিল, যেটা নিয়ে স্টাফ রুমের সকলের মধ্যেই কথাবার্তা চলছিল। এমনই সময় রণদীপ স্যার বলেন,
কি ব্যাপার, রাজু আবার প্রতিমা ম্যাডাম অসুস্থ নাকি? এখন এতই যদি অসুস্থ তাহলে চাকরি বাকরি ছেড়ে তো বাড়িতে রেস্ট নিতে পারে। কি জানি বাবা, এই ম্যাডামটার মাঝে মাঝে কি যে হয়। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। মাইনে নেওয়ার সময় সবাই হাজির, খালি ক্লাস করার সময় অসুস্থ। আরে সে নেয় নিক না, স্যালারি তো সরকার দেয়, কিন্তু এবার ওর ক্লাসগুলো তো আমাদের ঘাড়ে এসে চাপবে। একই নিজেদের এত ক্লাস থাকে, তার উপর আবার এক্সট্রা ক্লাস, যেন ঝামেলার শেষ নেই। তা তোমাদের কোনো চিন্তা নেই, কারণ হেড স্যার সবসময় আমাকেই দেখতে পায়। আজও তোমরা দেখবে ওই প্রতিবার 2-3টে ক্লাস অন্তত আমায় করতে হবে। কেন কেন? আমিও তো গত সপ্তাহে 2টো এক্সট্রা ক্লাস করলাম, আমাকেও যথেষ্ট এক্সট্রা ক্লাস করতে হয়, বুঝলেন? তারা যখন এভাবে কথাবার্তা বলছিলেন তখন সেখানে দোলন ম্যাডাম এসে উপস্থিত হয় ও বলেন, আপনারা এভাবে বলছেন কেন? আমরা সবাই ক্লাস করি, যার যখন সমস্যা হয় তখন অপরজন একটা ক্লাস করে দেয়, আর এখন প্রতিমা ম্যাডাম অসুস্থ বলেই তো ওনার ক্লাসগুলো আপনাদের করতে হচ্ছে। নাও এসে গেল প্রতিমা ম্যাডামের চামচি, খালি জ্ঞান আর জ্ঞান। এখন তুমি বিজ্ঞান পড়ো বলে কি জ্ঞানের কথা ছাড়া আর কিছু নেই নাকি? আসলে প্রতিমা ম্যাডাম প্রেগনেন্ট ছিলেন, মাঝে মাঝে তার শরীর অসুস্থ করছিল, সেজন্যই তিনি ছুটি নিতেন, যা স্কুলের অন্যান্য টিচাররা খুব একটা পছন্দ করতেন না। তাই তারা সেদিন সকলে মিলে গিয়ে হেড স্যার মিতুলবাবুর কাছে প্রতিমা ম্যাডামের নামে নালিশ করে। এরপর মিতুলবাবু তখন প্রতিমা ম্যাডামকে ফোন করে ও তাকে স্কুলে আসার জন্য বলে। শেষে প্রতিমা ম্যাডাম বাধ্য হয়ে পরের দিন স্কুলে আসে। এমন সময় তাকে দেখে স্টাফ রুমে বসে থাকা রণদীপবাবু বলেন, বাবা, আজ কোন দিকে সূর্য উঠেছে? ম্যাডামের তো অনেকদিন পর দেখা পেলাম। যাগ্গে বাঁচা গেল, আজ তাহলে আর এক্সট্রা ক্লাসের বোঝাটা চাপবে না। বাবা, অনেক দেখেছি, কিন্তু এমন অলস টিচার আর দুটো দেখিনি, যেন ননির পুতুল। টিচারদের মুখে এরকম কথাবার্তা শুনে প্রতিমা ম্যাডামের তখন মন খারাপ হয়ে যায় ও তিনি কাউকে কিছু না বলে ক্লাসের মধ্যে চলে যান। ক্লাসে যাওয়ার পর সকল বাচ্চারা প্রতিমা ম্যাডামকে দেখে খুবই খুশি হয়ে যায়, তারা আনন্দে চিৎকার করতে থাকে। আসলে প্রতিমা ম্যাডাম বাচ্চাদেরকে খুবই স্নেহ করতেন, তাই বাচ্চারাও তাকে দেখে খুবই ভালোবাসতো, যেটা অন্য টিচাররা সহ্য করতে পারতেন না। ম্যাডাম ম্যাডাম, আপনি এতদিন আসেননি কেন? আপনার কি শরীর অসুস্থ ছিল? এই সাইলেন্স সাইলেন্স, আসলে আমি একটু অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। এবার থেকে আমি রেগুলার আসবো। সবাই বই খোলো আর মন দিয়ে পড়াশোনা করো। প্রতিমা ম্যাডামের কথা শুনে তখন বাচ্চারা পড়াশোনা করতে থাকে। এদিকে টিফিনের সময় হেড স্যার প্রতিমা ম্যাডামকে ডেকে পাঠান। প্রতিমা ম্যাডাম স্যারের রুমে গেলে তাকে দেখে স্যার বলেন, এই যে ম্যাডাম, কেমন আছেন বলুন? আর আপনি মাঝে মাঝে ডুম্বুরের ফুল হয়ে যান কেন? আসলে স্যার, আমার শরীরটা খুব একটা ভালো নয়, আগের মতোই আছি। এখন আপনি যদি দয়া করে একটু ম্যানেজ করে নিতেন। এই যে ম্যাডাম, দেখুন, আপনি হয়তো জানেন যে আমাদের স্কুলে যতগুলো টিচার থাকার কথা তার থেকে অনেক কম সংখ্যায় টিচার আছে। এখন তার মধ্যে যদি আপনি এতবার কামাই করেন তাহলে কিভাবে চলবে বলুন? হ্যাঁ স্যার, আমি সবই বুঝি, কিন্তু আমার শরীরটাকেও তো দেখতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন আমি বা কি করব বলুন? এখন স্কুলে স্যার ম্যাডামরা আপনার ক্লাস করতে চাইছে না, তাদেরকে আমি কিভাবে বা জোর করব বলুন? এবারে স্যারকে কি বলবো কি জানি। আমি যে প্রেগনেন্ট এটা বলতেও তো খারাপ লাগছে, আর এদিকে স্যারও ভাবছে আমি ইচ্ছা করে এসব করছি। মিতুলবাবু প্রতিমার গর্ভবতী হওয়ার খবরটা না জানলেও তার চোখ মুখ দেখে সে যে অসুস্থ এটা সে ভালোভাবেই বুঝতে পারছিল, তাই সে তখন নরম গলায় বলেন, আচ্ছা, ওসব কথা বাদ দিন। পরের মাসে আমাদের স্কুলেতে মাদার্স ডের একটা বড় প্রোগ্রাম রেখেছি, তাতে বিডিও অফিসার ও এই এলাকার এমএলএও আসবেন। তাই এখন থেকে শুরু করে আমাদের 1 মাস পরিশ্রম করতে হবে, বুঝেছেন? যেখানে স্কুল সাজানো, বাচ্চাদের ট্রেনিং দেওয়া, সব কিছুই করতে হবে। এখন যা হয়েছে হয়েছে, কিন্তু আপনি এই মাসে অন্তত একটাও ছুটি নেবেন না। তাহলে আমার কথা মতো আপনি মন স্থির করে নিন, বুঝেছেন? মিতুলবাবুর মুখে এরকম কথা শোনার পর প্রতিমা ম্যাডাম একটু ভয় পেয়ে যায়, কারণ তখন তার শরীর হঠাৎই অসুস্থ করত। ও 1 মাস কোনো ছুটি পাবে না জেনে তিনি একটু অস্বস্তিতেই পড়ে যান। এরপর তিনি হেড স্যারকে বলেন, আচ্ছা স্যার, ঠিক আছে, আমি যথাসাধ্য চেষ্টা করব ছুটি না করার। এই বলে প্রতিমা ম্যাডাম সেখান থেকে চলে যান। হেড স্যার মনে মনে বলেন, হ্যাঁ, যথাসাধ্য চেষ্টা করব।
আর একটাও কামাই করে দেখুক না, তাহলে আমি উপর মহলে কমপ্লেন জানাবো। তখন দেখবো চাকরি কিভাবে থাকে। এরপর থেকে প্রতিমা ম্যাডাম প্রায় প্রত্যেক দিনই স্কুল আসার চেষ্টা করতেন এবং দিনের পর দিন বাচ্চাদের ট্রেনিং দেওয়া, স্কুল সাজানো গোছানো এই সমস্ত চাপের কাজও তিনি করতেন। এদিকে তার শরীর অসুস্থ হতে থাকে, কিন্তু তার কিছু করার ছিল না, কারণ তিনি অনেকগুলো ছুটি নিয়েছিলেন। তারপরে স্কুলের সবাই তার উপরে বিরক্ত ছিল। এমনই একদিন প্রতিমা ম্যাডাম বাচ্চাদের ট্রেনিং দিচ্ছিলেন। তখন রণদীপ স্যার সেখানে আসেন ও বলেন, কি ম্যাডাম, প্রচুর পরিশ্রম করছেন দেখছি। তা কি ব্যাপার, বেশ কয়েকদিন ধরে আপনি ছুটি নিচ্ছেন না? শরীরটা ভালো হয়ে গেছে নাকি? তা ছুটি লাগলে বলবেন, আপনার হয়ে না হয় আমি হেড স্যারের কাছে গিয়ে ওকালতি করবো। এই যে স্যার, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন। ওদিকে হয়তো আপনাকে রীতা ম্যাডাম খুঁজছেন, যান গিয়ে ম্যাডামের সঙ্গে একটু সাহায্য করুন। এই মেয়েটা যেন প্রতিমার কালো টিকা হয়ে রয়েছে। এবারে নালিশ করলে এই কটকটির নামেও নালিশ করব। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, সে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না। এই বলে তিনি সেখান থেকে চলে যান। চলে যাওয়ার পর দোলন ম্যাডাম প্রতিমা ম্যাডামকে বলেন, এরা সব হলো ধূর্ত শিয়ালের দল। এদিকে মুখের কাছে মিষ্টি মিষ্টি কথা বলে, আর ওদিকে তোমার নামে কথা বলে হেড স্যারের কান ভাঙায়। ছাড়ো না দোলন, এদিকে দেখো কেমন হয়েছে। আমি ক্লাস 6 আর 7টা সাজিয়ে ফেলেছি, আর এই দুটো ক্লাস হলেই আমার আজকের কাজ কমপ্লিট হয়ে যাবে। না না, তোমাকে আজকে আর কিছু কাজ করতে হবে না, যা করেছো অনেক করেছো। তুমি এবারে ক্যান্টিনে গিয়ে বসো আর লাঞ্চটা সেরে ফেলো। না দোলন, আজ আমি কাজ কমপ্লিট করে তবেই লাঞ্চ করব, না হলে আবার হেড স্যার দেখলে রেগে যাবেন। আরে কেউ রেগে যাবে না, তুমি আগে গিয়ে নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখো। আমি এদিকটা বাচ্চাদের নিয়ে সাজিয়ে ফেলছি। এরপর প্রতিমা ম্যাডাম লাঞ্চ করতে ক্যান্টিনে যায়। ক্যান্টিনে গিয়ে দেখে হেড স্যার আর রণজিৎ স্যার একটা টেবিলে একসঙ্গে বসে কফি খাচ্ছেন। প্রতিমা ম্যাডামকে আসতে দেখে রণজিৎ স্যার হেড স্যারের কানে কানে কিছু বলে। তারপর হেড স্যার মাথা ঝাঁকান এবং প্রতিমা ম্যাডামকে বলেন, এই যে ম্যাডাম, সারাক্ষণ যদি দোলন ম্যাডামের সঙ্গে গল্প করেন তবে বাকি কাজকর্মগুলো কখন সারবেন শুনি? আর রঞ্জিত স্যার তো আপনাকে ঠিকই কথা বলেছিল, আর উনি তো আপনাকে সাহায্য করতেই গিয়েছিলেন। তা আপনারা দুজন মিলে নাকি ওকে উল্টোপাল্টা কথা বলে তাড়িয়ে দিয়েছেন? না স্যার, আপনি ভুল শুনেছেন। উনি আমাকে কোনো হেল্প করতে যাননি, বরং আমাকে। দেখলেন তো স্যার, আপনার কথার উপরে কেমন কথা বলছে। এজন্যই তো ওনাকে আর সাহায্য করতে ইচ্ছা যায় না। আমরা ভালো মানুষ, তাই উনি অসুস্থ বলে ওনাকে সাহায্য করার চেষ্টা করি, আর উনি সেখানে ঘুরিয়ে আমাদের 5 কথা শুনিয়ে দিলেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমিও তো সেটাই দেখছি। আর প্রতিমা ম্যাডাম শুনুন, এই স্কুলে কোনো পলিটিক্স চলবে না, সবাইকে মিলেমিশে ভালো করে থাকতে হবে। আর সিনিয়র স্যারদেরকে সম্মান করা অবশ্যই আপনার কর্তব্য। এই কথা শুনে প্রতিমা ম্যাডাম তখন সেখান থেকে চলে আসে। এভাবেই বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। কয়েকদিন পর মাদার্স ডের দিন উপস্থিত হয়। ওই এলাকার বিডিও ও এমএলএ সাহেব অনুষ্ঠানের দিন স্কুলে এসে উপস্থিত হন। আজ আমরা সকলেই জানি যে কেন আমরা এখানে উপস্থিত হয়েছি। যেখানে বক্তব্যের শুরুতেই আমি বিশ্বের সমস্ত মাকেই অভিনন্দন জানাই ও মাতৃদিবসের শুভেচ্ছা ও আন্তরিকতা জানাই। আমাদের মধ্যে অনেকে এমন রয়েছেন যারা ভবিষ্যতে মা হয়ে দাঁড়াবেন বা এর আগে মা হয়েছেন, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এরপর প্রতিমা দেবী তাদেরকে বরণ করার জন্য ছোট ছোট দুটো বাচ্চাদেরকে নিয়ে ফুল চন্দন নিয়ে সেখানে এসে উপস্থিত হন। বাচ্চারা যখন অতিথিদের বরণ করছিল, ঠিক সেই সময় প্রতিমা দেবীর হঠাৎ খুব ব্যথা শুরু হয়ে যায় এবং তিনি সেখানে অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে ছুটে আসে এবং ধরাধরি করে প্রতিমা দেবীকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রতিমা দেবীর সুন্দর ফুটফুটে একটি মেয়ে হয়। সবার উপস্থিতিতে বিডিও সাহেব হেড স্যারকে উদ্দেশ্য করে বলেন, এই যে আপনারা মানুষ না পশু? এই অবস্থায় আপনারা প্রতিমা ম্যাডামকে স্কুলে আসার জন্য অ্যালাউ করেছেন। এখন ওনার তো যে কোনো মুহূর্তেই অঘটন ঘটতে পারতো, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনাদের এই কাজের জন্য আমি আপনাদের স্কুলকে সাসপেন্ডও করতে পারি। আপনি কি এটা জানেন? আমায় ক্ষমা করে দিন স্যার, আমার বড় ভুল হয়ে গিয়েছে। আসলে আমাদের স্কুলে টিচিং স্টাফ কম, তাই প্রতিমা ম্যাডামকে আমি আসতে বলেছিলাম। হ্যাঁ, তা বলে আপনি একটা আসন্ন গর্ভবতী মহিলাকে দিয়ে এত পরিশ্রম করাবেন? আপনার এখন টিচিং স্টাফ কম, তাই আপনি উপর মহলে আবেদনও করতে পারতেন। হে ঈশ্বর, এ কি অবস্থা! এখন যদি এই খবর মিডিয়াতে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের কত বদনাম হবে সেটা আপনি একবারও ভেবে দেখেছেন?
এরপর সবাই মিলে খুব লজ্জিত হয় এবং এমএলএ ও বিডিও সাহেবের কাছে ক্ষমা চাইতে থাকে। এমনই সময় এমএলএ সাহেব বলেন, ঠিক আছে, আমি সবই বুঝতে পেরেছি। এখন আপনি আমাদের কাছে না ক্ষমা চেয়ে প্রতিমা ম্যাডামের কাছে ক্ষমা চান। ম্যাডাম, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা সত্যি আপনার উপরে অনেক অন্যায় করেছি। আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আপনি আশীর্বাদ করুন আমার মেয়ে বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয়। এ কথা শুনে হেড স্যারের চোখে জল চলে আসে এবং অন্যান্য স্যার ম্যাডামরাও প্রতিমা দেবীর কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর বিডিও স্যার হাসপাতালে উপস্থিত হন এবং সবাইকে মিষ্টি খাওয়ান এবং ঘোষণা করেন প্রতিমা দেবী যতদিন না স্কুল জয়েন করছেন ততদিন 2 জন সহকারী শিক্ষক পাঠাবেন। বাকি শিক্ষকদের সঙ্গে মিলে তারা স্কুলের শিক্ষা দীক্ষার ব্যাপারটা সামলে নেবেন।